This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবারের নির্বাচনে অনেক বড় বড় নক্ষত্র পতন হয়েছে, আপনারা দেখেছেন। দেবাংশু ভট্টাচার্যের মতন তৃণমূল কংগ্রেসের নক্ষত্র হেরেছেন, আবার অধীর চৌধুরীর মতন কংগ্রেসের নক্ষত্র হেরেছেন, মোহাম্মদ সেলিমের মতন সিপিআইএম নক্ষত্র, সুজন চক্রবর্তীর মতন বামপন্থী নক্ষত্ররা হেরে গিয়েছেন। এটা অনেকটাই আনএক্সপেক্টেড ছিল অনেকের কাছে। আমরা যখন সমীক্ষা শুরু করি তখন থেকেই বলে আসছি যে বহরমপুর আসনটি কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি হতে পারে, এবং হাড্ডাহাড্ডি হয়েওছে। শেষ ফটো ফিনিশে হয়তো আমরা বলেছিলাম যে ইরফান পাঠান জিতেও যেতে পারে, কার্যত তাই হয়েছে। কিন্তু কেন এই নক্ষত্র পতন? এত বছর ধরে সাংসদ থাকা এবং অধীর চৌধুরীর একটা মিথ তৈরি হয়ে গিয়েছিল যে বহরমপুরের রবিনহুড, এবং তার ইমেজটাও সেরকম ছিল। সেই রবিনহুড হেরে গেল, এটা কিন্তু সেখানকার কংগ্রেস কর্মীরা যেমন মেনে নিতে পারছেন না, বাম কর্মীরাও মেনে নিতে পারছেন না। কেন হারলেন? কেন এই নক্ষত্র পতন? কেন অধীরের জীবনে আধার নামতে চলেছে? আজকে এক্স ফ্যাক্টরে আমরা পোস্টমর্টেম করব অধীর চৌধুরীর এই রাজনৈতিক ফলাফল নিয়ে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে পোস্টমর্টেম করব অধীর চৌধুরীর রাজনৈতিক জীবন নিয়ে। দেখুন, এবার নির্বাচনে দিলীপ ঘোষের মতন হেভিওয়েট হেরেছেন, সুজন চক্রবর্তী হেরেছেন, মোহাম্মদ সেলিম হেরেছেন, দেবাংশু ভট্টাচার্য হেরেছেন। এরকম বহু বড় নেতার কিন্তু হার হয়েছে। লকেট চ্যাটার্জি হেরেছেন। কিন্তু অধীর চৌধুরীর হারটা যেন কোথাও গিয়ে সকলকে একটু নাড়া দিয়ে গিয়েছে। কারণ বছরের পর বছর, নির্বাচনের পর নির্বাচন অধীর চৌধুরী বহরমপুর কেন্দ্র থেকে জিতে এসেছেন। কিন্তু গত বিধানসভা নির্বাচন থেকেই অধীর চৌধুরী পায়ের তলার মাটি আলগা হতে শুরু করে, এবং 7টি বিধানসভা নিয়ে একটি লোকসভা কেন্দ্র, সেই 7টি বিধানসভার মধ্যে 7টিতেই অধীর চৌধুরী পরাজিত হন। অর্থাৎ 7টিতেই কংগ্রেস বাম জোট কিন্তু এগিয়ে থাকেনি, হেরেছে। 6টিতে তো তৃণমূল জিতেছে, এবং বহরমপুর কেন্দ্র যেখানে অধীর চৌধুরীর বাস, সেইখানে বিজেপি জিতেছে। এইখান থেকেই মানুষের মনে একটা খটকা লাগা শুরু হয়েছিল যে অধীর চৌধুরী কি কোনোভাবে খাল কেটে বিজেপিকে আনলেন বহরমপুরে ভাগীরথীর তীরে। এটা কিন্তু মানুষের মনে খটকা লেগেছিল এবং অবিশ্বাস জন্মেছিল। এবং শুধু তাই না, এই অবিশ্বাসটাই শুধু অবিশ্বাস নয়, অধীর চৌধুরী বামপন্থীদের সাথে এত বেশি মাখামাখি শুরু করলেন যে কংগ্রেসের মানুষ, যারা কংগ্রেসটা করতেন, কংগ্রেসকে ভালোবাসতেন, তারা সেটা পছন্দ করলেন না। কারণ এই বামপন্থীদের অত্যাচারে কিন্তু প্রায় 55,000 কংগ্রেস কর্মী খুন হয়েছিলেন। এই কথাটা কিন্তু মানুষ কিন্তু বারবার মনে এসেছে। তারা চাইছিলেন না যে কংগ্রেস বামপন্থীদের সাথে লড়ুক। বহু কংগ্রেস মানুষের সাথে কথা বলে দেখেছি, তারা চেয়েছিলেন যে তাদের স্বাভাবিক যিনি মিত্র হতে পারেন, সেই মমতা ব্যানার্জি, তার সাথে জোট হতে পারে। কারণ দুটো সমমনস্ক দল। বাম আর কংগ্রেস তেল আর জলের মতন, মিশ খায় না। জোর করে মেশাতে গেলে অধীর চৌধুরীর মতন ফল হয়, এটা বাস্তব সত্য। অধীর চৌধুরীর বামেদের অত্যন্ত প্রীতি, বামেদের প্রতি যে প্রীতি, সেই প্রীতিতেই কিন্তু কংগ্রেসকেও ডোবালেন, নিজেও ডুবলেন। শুধু তাই না, একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক নই আমি, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে একটা কথা বলতেই হয়। যারাই তার বিরোধিতা করেছেন না, সিপিআইএম এর গৌতম দেব বলুন, বুদ্ধদেব ভট্টাচার্য বলুন, সুজন চক্রবর্তী বলুন, মোহাম্মদ সেলিম বলুন, এরকম বহু নেতা আছে, সূর্যকান্ত মিশ্র বলুন, যারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করেছেন চরমভাবে, তারাই কিন্তু মানুষের মন থেকে মুছে গিয়েছেন, তাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা বাস্তব সত্য। অধীর চৌধুরী কিন্তু সেই জুতোতেই পা গলিয়ে বারবার খোকাবাবু অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পিসি, এইভাবে কিন্তু তিনি ব্যক্তিগত আক্রমণ চালিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর, এবং ফলটা আপনারা দেখতে পাচ্ছেন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিক আক্রমণ করা হোক, এটা আমরা চাই। প্রশাসনিকভাবে তিনি কতটা ব্যর্থ হয়েছেন সেটা মানুষের সামনে তুলে ধরা হোক, এটা আমরা চাই। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুধু না, কাউকেই রাজনৈতিক আক্রমণ করাটা বোধহয় ঠিক হচ্ছে না, পশ্চিমবাংলার মানুষ নিচ্ছে না, এটা বাস্তব সত্য। শুভেন্দু অধিকারী প্রমাণ জলজ্যান্ত। শুভেন্দু অধিকারী রাজ্যের একমাত্র বিজেপির মুখ। তিনি ক্রমাগত পিসি ভাইপো করতে 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 দেখুন আজকে বিজেপিকে 18টা থেকে 12টা এনে দিয়েছেন, 6টা আসন তার চলে গিয়েছে। অর্থাৎ ব্যক্তি আক্রমণের জায়গা পশ্চিমবঙ্গ নয়, এটা সমস্ত রাজনৈতিক নেতা নেত্রীদের বুঝতে হবে। ব্যক্তিগত আক্রমণ করে এখানে ভোট জেতা যায় না। যেটা বিজেপি করেছে, যেটা গৌতম দেব করেছে, আপনার মনে থাকবে গৌতম দেব একটা ইন্টারভিউতে বলেছিলেন মমতাকে জেলে পাঠাবো। আজকে তিনি কোথায়, মমতা ব্যানার্জি কোথায়? এই বুদ্ধদেব ভট্টাচার্য তিনি বলেছিলেন দে হ্যাভ বিন পেইড ব্যাক বাই দেয়ার ওন কয়েন। আজকে তিনি কোথায়, মমতা বন্দ্যোপাধ্যায় কোথায়? এই সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমরা কত কিনা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে, আজকে শূন্য হয়ে ঘরে বসে আছেন। কাল হয়তো শুভেন্দুও শূন্য হবে, কিন্তু অধীর চৌধুরীর মিলিয়ে যাওয়া এটা বড্ড বিসদৃশ লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না, কিন্তু ব্যক্তিগতভাবে অধীর চৌধুরী এইভাবে ভোটে হেরে যাওয়াটা, এটা খানিকটা বাঙালি হিসেবে আমাদেরকে কিন্তু পীড়া দিচ্ছে। আমরা বুঝতে পারছি কোথাও একটা কষ্ট হচ্ছে, কিন্তু এটা অধীর চৌধুরীর নিজের হাতে তৈরি করা অস্ত্রে অধীর চৌধুরী নিজে বধ হয়েছেন। তিনি যদি বামপন্থীদের লেজুর বৃত্তি না করতেন, তিনি যদি একাই চলতেন, আমি বলছি না তৃণমূলের সাথে জোট করতে হবে, তৃণমূলের সাথে যাতে জোট না হয় তার জন্য যা যা করণীয় অধীর চৌধুরী প্রত্যেকটি কাজ করেছেন, প্রত্যেকটি কাজ। তিনি এমনকি দক্ষিণবঙ্গেও আসন চেয়ে বসেছেন, 5খানা আসন চেয়ে বসেছিলেন, তার মধ্যে দক্ষিণবঙ্গেও তার আসন চাই। তার মানে আমি জোট করতে চাইছি না, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণবঙ্গে কোনো আসন দেবেন না, এটাই স্বাভাবিক, তারা জিতে আসছেন, সেখানে কেন দেবেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 2টো আসন দিতে পারে, যে 2টো তোমরা জিতেছো সেই 2টো নিয়ে থাকো। তাতে তিনি সন্তুষ্ট হলেন না, তার 5খানা আসন চাই, দক্ষিণবঙ্গেও চাই। স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বড় দল, রাজ্যের শাসক দল, তিনি কেন মানবেন এরকম অন্যায় আবদার? তিনি মানতে চাননি, একতরফাভাবে প্রার্থী ঘোষণা করে দিয়েছেন, জোটটা হয়নি। এই জোট না হওয়ার দায় সম্পূর্ণ অধীর চৌধুরী, এবং তার ফলটা অধীর চৌধুরী হাতে হাতে পেলেন। শুধু পেলেন না, যেখানে যেখানে বামপন্থীদের জেতারও কথা ছিল সেই জায়গাগুলোতেও কিন্তু কংগ্রেসের ভোটটা বামপন্থীদের গিয়ে পড়ল না, শুধু অধীর চৌধুরীর এই বামপন্থীদের লেজুর বৃত্তি করার জন্য। যারা একটু পুরনো লোক, যারা 70 সালটা দেখেছেন চোখে, তারা জানেন যে কিভাবে 77-এর পর থেকে কংগ্রেস যারা কংগ্রেস করত এবং যারা উগ্র বাম ছিল তাদের ওপর কিভাবে বুলডোজার চালিয়েছিল এই বামফ্রন্ট। আজকে তারা সাধু সাজছে, তারা অনেক কথা বলছে, তারা মরিচঝাপির কথা বলে না, বিজন সেতু বলে না, সিঙ্গুর বলে না, নানুর বলে না, নেতাই বলে না, ছোট আঙারিয়া বলে না, সুসপুর বলে না, আরামবাগ বলে না, কিন্তু এই প্রত্যেকটা জায়গায় মানুষ অত্যাচারিত হয়েছে। কোথাও খুন হয়েছে, কোথাও গণহত্যা হয়েছে, কোথাও ঘর ছাড়া হয়েছে, কোথাও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে ধানের গোলায়, কোথাও পুকুরে মাছ যাতে মরে যায় তার জন্য বিষ ঢালা হয়েছে। এই অত্যাচার তারা করেছে, এবং সেগুলো তাদের নিজেদের পার্টির লোকের নয়, যারা তখন কংগ্রেস করতেন তাদের বাড়িতে এটা হয়েছে, তাদের সাথে অত্যাচার হয়েছে। সাই বাড়ির কথা আপনাদের মনে থাকবে, তারা আদ্যন্ত কংগ্রেসি পরিবার। কি হলো? সাই বাড়ির ছেলেকে কেটে সেই রক্ত মাখা ভাত তার মাকে খেতে বাধ্য করা হলো। এই বামপন্থীদের হাত ধরে যদি চলে কংগ্রেস, যা ফল হবার তাই হচ্ছে। সীতারাম ইয়েচুরি এখন কংগ্রেসের সবচেয়ে বড় উপদেষ্টা হয়েছে, আর বামপন্থীদের সবচেয়ে বড় উপদেষ্টা হয়েছিলেন অধীর চৌধুরী। ফলে যা হওয়ার তাই হলো। এবার কংগ্রেস ক্ষমতায় আসতে পারত, কিন্তু সীতারাম ইয়েচুরির উপদেশ মেনে এবং বাংলায় অধীর চৌধুরীর উপদেশ মেনে যদি চলতে হয় তাহলে কিন্তু পিছিয়েই পড়তে হবে। আমরা এই সব কিছু নিয়ে আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। আকাশগঙ্গা ক্যাটারার
আপনার বাড়ির যে কোনো অনুষ্ঠান, বিবাহ, অন্নপ্রাশন, অফিস পার্টি, বিবাহ বার্ষিকীর অতিথি আপ্যায়নের বিশ্বস্ত প্রতিষ্ঠান আকাশ গঙ্গা ক্যাটারার। আমাদের ফোন নাম্বার হলো 8240033987। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে আমরা পোস্টমর্টেম করছি অধীর চৌধুরী। অধীর চৌধুরী সম্প্রতি নির্বাচনের আগে একটি সাক্ষাৎকারে বললেন আনন্দবাজার অনলাইনকে যে তিনি যদি হেরে যান ভোটে, মমতা এবং তিনি খোকাবাবু বলেন, তিনি আমার ভাই ফোটাইব কম বলেন, খোকাবাবু এবং মমতা যদি তাকে হারিয়ে দেন তিনি রাজনীতি ছেড়ে বাদাম বেচবেন। তিনি বাদাম বেচবেন কিনা আমরা জানি না, তিনি বাদাম বেচুন এটাও আমরা চাই না। কথা উঠছে যে কর্ণাটকের কোনো একটি জায়গা থেকে তাকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে, কর্ণাটক থেকে তাকে রাজ্যসভার সাংসদ করা হতে পারে। তিনি রাজ্যসভা হোক বা লোকসভা হোক সাংসদ হিসেবে তিনি যথেষ্ট সফল প্রতিবাদী, কিন্তু কোনো কোনো জায়গায় তাকে অ্যাডজাস্টমেন্ট করতেও দেখা গেছে। যেমন ধরুন নির্বাচন কমিশনার নিয়োগের ক্ষেত্রে তিনি বিরোধী দলনেতা হিসেবে তাঁর একখানা তিনি স্টেক হোল্ডার, তিনি সেখানে মতামত দিতে পারেন, কিন্তু সেখানে তিনি মতামত না দিয়ে তিনি মিটিংটা অ্যাটেন্ড করলেন এবং তিনি জানেন মিটিং অ্যাটেন্ড করলে ভোটাভুটিতে তিনি হেরে যাবেন, কারণ নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং অধীর চৌধুরী এই তিনজনেরই ভোট ছিল। তিনি যদি সেখানে ভোটটাই না দিয়ে তিনি যদি মিটিংয়ে না গিয়ে সাংবাদিকদেরকে বলতেন যে এই রকম অগণতান্ত্রিক ব্যবস্থা মানি না, তাই মিটিংয়ে গেলাম না, তাহলে বোধহয় বেশি ভালো হতো, তার বিজেপি বিরোধীরা প্রকট হতো। বিরোধী সাংসদদের সাথে তার ব্যক্তিগত সখ্যতা থাকতে পারে, সেটা নিয়ে কোনো কথা নেই, কিন্তু সেই সখ্যতা মাঝে মাঝে চোখে পড়ে যায় দৃষ্টিকটুভাবে, এটা আমরা দেখেছি। বামেদের সাথে তার সখ্যতা সর্বজনবিদিত। এই কখনো বামেদের সাথে সখ্যতা, কখনো বিজেপির সাথে সখ্যতা, এটাতেই কিন্তু কংগ্রেস আজকে রাবার স্ট্যাম্প থেকে ছোট হতে হতে ডাক টিকিটে পরিণত হয়ে গিয়েছে। এই তৃণমূল কংগ্রেসের জন্মই হতো না যদি কংগ্রেস সিপিএম এর লেজুর বৃত্তি না করত। সিপিএম এর লেজুর বৃত্তি করত বলেই, করেছিল বলেই মমতা ব্যানার্জির মতন লোক ছিটকে গিয়েছিলেন কংগ্রেস থেকে, এবং ছিটকে গিয়ে তিনি যে সঠিক কাজ করেছিলেন এটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে, কারণ তিনি তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মনোনীত হয়েছেন, নির্বাচিত হয়েছেন বাংলার মানুষের ভোটে। অর্থাৎ বাংলার মানুষ তখন বামপন্থীদের বিকল্প চাইছিল। আর সোমেন মিত্র বলুন, আরো যত নেতা আছে, এরা কিন্তু বামেদের সাথে, সুব্রত মুখার্জি তৎকালীন কংগ্রেস নেতা, এরা সব বামেদের সাথে অ্যাডজাস্ট করে চলতেন। কোথাও একটা তলায় তলায় ভাব ভালোবাসা ছিল, এবং বামেদের সেরকম ভাবে বিরোধিতা করতে তাদের দেখা যায়নি, পথে নামতে দেখা যায়, আগেও যায়নি, এখনো যায় না। তো এইরকম ভাবে বামেদের সাথে তলায় তলায় কোথাও একটা ভাব ভালোবাসা থাকার কারণে তারা হয়তো পথে নেমে বাম বিরোধিতা করতেন না। মমতা বন্দ্যোপাধ্যায় করলেন, তাকে কোণঠাসা করা হলো। আপনার সীতারাম কেশরীর কথা মনে থাকবে, নেতাজি ইনডোর এবং আউটডোর বিরাট একখানা একটা ফাটল ধরলো, আড়াআড়ি ভাগ হলো কংগ্রেস। সৌভাগ্যক্রমে সেখানে ছিলাম, সচক্ষে সবটাই দেখেছি, এবং মানুষের আবেগ দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে, যুবকর্মীদের আবেগ দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি আলাদা দল করলেন এবং সফল হলেন। এই সফলতার পেছনে কারণ তার তীব্র বাম বিরোধিতা। আজকেও তিনি সফল একটাই কারণে, তার তীব্র বিজেপি বিরোধিতা। তিনি যেটা করেন, বিরোধিতা যখন করেন তখন তীব্রভাবে করেন, কাউকে ভালোবাসলে তীব্রভাবে বাসেন। আর মমতা ব্যানার্জিকে পার্সোনাল অ্যাটাক করে কেউ সফল হননি, কেউ হননি। সাম্প্রতিক উদাহরণ অধীর চৌধুরী, খুব সম্প্রতি দেখতে পাবেন শুভেন্দু অধিকারীকে। ব্যক্তিগত আক্রমণের জায়গা নয় পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের সংস্কৃতিটা আলাদা, এখানকার রাজনীতিটা উত্তরপ্রদেশ গোবলীয় রাজনীতি নয়। এখানে কাউকে নাম ধরে বা কারুর নামে অপভ্রংশ করে যদি তাকে গালমন্দ করেন, মানুষ এটা ভালোভাবে নেয় না, বারবার প্রমাণিত। অধীর চৌধুরী তার প্রমাণ। এইভাবে অধীর চৌধুরী কি করবেন ভবিষ্যতে আমি জানি না, তিনি রাজনীতি ছেড়ে দেবেন বলেছেন। তিনি যদি কর্ণাটক থেকে আবার রাজ্যসভায় যান রাজনীতির নেতা হয়ে, সেটা তার পক্ষে কতটা সম্মানীয় হবে সেটা তিনি স্থির করবেন, তিনি যেতেই পারেন। তবে তিনি যদি না যান, আমরা একজন ভালো সাংসদকে রাজ্যসভা বা লোকসভা সংসদ থেকে হারাবো, এর মধ্যে কোনো ভুল নেই। শুনছি পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেস সভাপতি বদল হবে। বদল হলেই বাকি, না হলেই বাকি, পশ্চিমবঙ্গের প্রদেশ কংগ্রেসের কোনো পরিবর্তন হবে না। তারা যতদিন বামেদের লেজুর বৃত্তি করে চলবেন, বামেরাও শূন্য হবে, তারাও ওই একটা বা দুটো সাংসদ নিয়ে তাদের সন্তুষ্ট থাকতে হবে। কি বলেন আপনারা?
আপনাদের মতামত চাই। আজকে রাতের অনুষ্ঠানটা দেখতে ভুলবেন না। আজকে সকালের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।